নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে একটা আত্মজীবনীমূলক বই তত্ত্বচান আপনাদের পড়ে শোনাচ্ছি। স্কুলের ক্লাসঘরগুলি হলো রেলগাড়ির বাতিল কামরাগুলি। এমন স্কুলের প্রতিষ্ঠাতা সোসাকু কোবায়াশি। তিনি এই স্কুলের শিক্ষকও। তার বিশ্বাস, খোলা মন আর স্বাধীনভাবে কিছু করবার অধিকারী শিক্ষার উত্তম এবং মধ্যম। এই ঘটনা টোকিওর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সোসাকু কোবায়াশির মৃত্যু হয় 1963 সালে। জাপানের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব তেতসুকো কুরোয়ানাগি ছিলেন ওই স্কুলের ছাত্রী। একসময় তিনি লিখলেন এই স্কুলকে ঘিরে তার স্মৃতিকথা তত্ত্বচান। তার স্মৃতিচারণে উঠে এসেছে একজন আদর্শ শিক্ষাবিদের আরাধ্য শিক্ষা ব্যবস্থার অসাধারণ দিকগুলি। ছোট্ট খুকু বলতে যা বোঝায়, তত্ত্বচানের অর্থ অনেকটা তাই। তত্ত্বচান শুধুমাত্র স্মৃতিনির্ভর কোনো রচনা নয়, এই গ্রন্থকে ঘিরে আবর্তিত হয়েছে এক আদর্শ শিক্ষকের সর্বকালের সার্বজনীন এক শিক্ষা ব্যবস্থার নানা দিক। এমন একটি বিষয় যে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নেবে। প্রথমে সেটা অভাবিত ছিল। মূল জাপানি ভাষার বইটি প্রকাশের প্রথম বছরেই ৪৫ লক্ষ কপি নিঃশেষ হয়ে যায়। বইটির অসাধারণ ও আকর্ষণীয় বর্ণনা শৈলী এই বইটির এত জনপ্রিয়তার কারণ। সারা পৃথিবীতে নানা ভাষায় বইটি অনূদিত হয়েছে। বাংলা ভাষায় বইটি বাংলাদেশ থেকে অনূদিত হয়েছিল এবং ভারতবর্ষ থেকে বাংলা ভাষায় অনূদিত হয়। তো বন্ধুরা, আজকে তত্ত্বচান আপনাদের পড়ে শোনাই। অসাধারণ অসামান্য একটা বই। অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। আর তত্ত্বচান একটি জাপানি ভাষার বই, লিখেছিলেন তেতসুকো কুরোয়ানাগি। আপনাদের শোনাই, আপনারা শুনে বলুন। যদি ভালো লাগে তাহলে দ্বিতীয় পর্ব নিয়ে আসব। একটু কমেন্টস করে জানাবেন এর দ্বিতীয় পর্ব আপনারা শুনতে চান কিনা। কেমন? তো চলুন শুরু করি আজকের গল্প তত্ত্বচান। লেখিকা তেতসুকো কুরোয়ানাগি, অনুবাদ মৌসুমী ভৌমিক। রেল স্টেশন। ওই মাঝের ট্রেনটা জিউগাওকা স্টেশনে পৌঁছালে ওরা প্ল্যাটফর্মে নেমে পড়ল। মা তত্ত্বচানের হাত ধরে গেটের দিকে এগিয়ে গেলেন। গেটে সব যাত্রীকে টিকিট জমা দিয়ে যেতে হয়, কিন্তু জীবনে প্রথম ট্রেনের টিকিটটা হাতছাড়া করার মোটেও ইচ্ছা ছিল না তত্ত্বচানের। আমি এটা রাখতে পারি না? টিকিট চেকারের কাছে জানতে চাইল। না, এটা রাখা যাবে না বলে চেকারবাবু ওর টিকিটটা নিয়ে নিলেন। পাশেই রাখা ছিল টিকিট ভর্তি একটা বাক্স। সেটার দিকে তাকিয়ে তত্ত্বচান বলল, সব তোমার? আমার নয়, সব এই রেল স্টেশনের। বাকি যাত্রীদের হাত থেকে টিকিটগুলো প্রায় ছিনিয়ে নিতে নিতে চেকারবাবু বললেন। ওহ! তত্ত্বচান খানিকক্ষণ বাক্সটার দিকে হাঁ করে তাকিয়ে থাকার পর বলল, বড় হয়ে আমি ট্রেনের টিকিট বিক্রি করব। এতক্ষণে চেকারবাবু একটু চোখ তুলে তাকালেন। আমার ছোট ছেলেও তো স্টেশনে কাজ করতে চায়। ভালোই হবে, তোমরা তাহলে একসঙ্গে কাজ করতে পারবে। তত্ত্বচান একটু সরে দাঁড়িয়ে ভালো করে চেকারবাবুকে দেখে নিল। গোলগাল, চোখে চশমা, বেশ ভালো মানুষ চেহারা। তা কোমরে হাত দিয়ে ও যেন কি ভাবতে লাগলো। তা তোমার ছেলের সঙ্গে আমি কাজ করতেই পারি, কিন্তু সেসব নিয়ে পরে ভাবা যাবে ক্ষণ। এখন আমার খুব তাড়া। এখন আমি নতুন স্কুলে যাচ্ছি কিনা। মা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বড় হয়ে আমি টিকিট বিক্রি করব। দূর থেকে চিৎকার করে মাকে খবরটা জানিয়ে দিল তত্ত্বচান। তারপরে এক ছুটে মায়ের কাছে পৌঁছে গেল। ওর কথায় মা একটু অবাক হলেন না, কেবল বললেন, তুমি না গুপ্তচর হবে বলেছিলে? মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে তত্ত্বচানের মনে পড়ে গেল যে গত পরশুদিন পর্যন্ত ও ঠিক করে রেখেছিল বড় হয়ে গুপ্তচর হবে। কিন্তু এক বাক্স টিকিটও কি কম মজার ব্যাপার? হঠাৎ ওর মাথার মধ্যে দারুণ একটা বুদ্ধি খেলে গেল। মায়ের মুখের দিকে তাকিয়ে বেশ জোরে জোরে বলতে লাগলো,
ধরো এমনিতে আমি টিকিট বিক্রি করি, কিন্তু আসলে আমি একজন গুপ্তচর। এই কথার কোনো উত্তর দিলেন না মা। ফুল লাগানো ফেস্টের টুপির তলায় ওর মিষ্টি মুখখানা বেশ চিন্তিত দেখাচ্ছিল। মা ভাবছিলেন, নতুন স্কুলে যদি না নেয় তত্ত্বচানকে। এদিকে মেয়ে তো দিব্যি আপন মনে বকবক করতে করতে সামনে লাফিয়ে লাফিয়ে চলেছে। ও বেচারা মায়ের দুর্ভাবনার কথা কি জানে। তাই মায়ের চোখে চোখ পড়া মাত্র আবার তত্ত্বচান বলে উঠল, না মা, আমি সব ঠিক করে ফেলেছি। আমি রাস্তার বাজনাওয়ালাদের দলে বাজনা বাজাতে চাই। সেই যে যারা নতুন নতুন দোকানের জন্য রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন করে বেড়ায়, ওদের সঙ্গে বাজাবো আমি। মা অসহায়ভাবে বলেন, বেশ বেশ, ঠিক আছে, কিন্তু এবার আর একটাও কথা নয়। এখন আমাদের যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। নতুন স্কুলের হেডমাস্টার মশাই অপেক্ষা করে আছেন না। তাই আর একটা কথা না বলে তুমি বরং একটু পথের দিকে তাকিয়ে ভালো করে হাঁটো, কেমন? একটু দূরেই একটা স্কুলের নিচু গেট ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। জানালা ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা। যদিও তত্ত্বচান মাত্র কিছুদিন হলো স্কুলে ভর্তি হয়েছে, তবু এর মধ্যেই আগের স্কুল ওকে তাড়িয়ে দিয়েছে। তাই মায়ের খুব চিন্তা, ক্লাস 1 থেকেই ছাঁটাই। ভাবো একবার, এই তো গত সপ্তাহের কথা। তত্ত্বচানের ক্লাসের দিদিমণি মাকে ডেকে পাঠিয়েছিলেন স্কুলে। মহিলা সোজা কথার মানুষ। আপনার মেয়ে আমার গোটা ক্লাসকে বিরক্ত করে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ওকে অন্য স্কুলে দিন। মিষ্টি চেহারার দিদিমণিকে দেখে মনে হচ্ছিল উনি যেন হাল ছেড়ে দিয়েছেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিদিমণি বললেন, আমি সত্যিই ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। মা আচমকা এমন একটা কথা শুনে বেশ ঘাবড়ে গেলেন। তত্ত্বচান করেটা কি যে গোটা ক্লাস তাতে বিরক্ত হয়? দিদিমণির চোখের পাতা কাঁপতে থাকে। একটু বুঝি বা ভয় পেয়ে গেছেন। মাথায় ছোট করে ছাটা চুলে হাত বুলিয়ে নিয়ে মহিলা ব্যাপারটা বোঝাতে শুরু করেন। হয় কি, ও দিনের মধ্যে 1000 বার ডেস্কের ডালাটা তোলে আবার নামিয়ে রাখে। আমি ওদের বলে রেখেছি যে মিছে মিছে কেউ ডেস্কের ডালা খুলবে না, বন্ধ করবে না, যদি না কিছু রাখার বা বের করার প্রয়োজন হয়। আপনার মেয়ে হয় কিছু না কিছু ঢোকাচ্ছে, নয় কিছু না কিছু বার করছে। খাতা, পেন্সিল, পেন্সিলের বাক্স, পড়ার বই ঢোকাচ্ছে, বের করছে। ধরুন আমি বর্ণ পরিচয় শেখাচ্ছি আর ওরা অক্ষর লিখতে শিখছে। আপনার মেয়ে প্রথমে করবে কি, ডেস্কের ডালা খুলবে, খাতা বের করবে, তারপর দুম করে ডালাটা বন্ধ করবে। তারপর ডালা খুলে মাথাটা ভিতরে ঢুকিয়ে পেন্সিল বার করবে, ফের ডালা বন্ধ করে একটা অক্ষর লিখলো। তারপর লেখাটা যদি কোনো কারণে ভুল বা খারাপ হয়ে যায়, তাহলে আবার ডেস্ক খোলে, রাবার বের করে, ডালা বন্ধ করে, অক্ষরটা মোছে, ডালা খোলে, আবার ঢুকিয়ে রাখে, আবার ডালা বন্ধ করে। এই সব কিছু চলতে থাকবে খুব দ্রুত গতিতে। এবার প্রথম অক্ষরটা লেখার পর সবকটা জিনিস ও একে একে ডেস্কের ভেতর ঢুকিয়ে রাখবে। ডালা খোলো, পেন্সিল ঢোকাও, ডালা বন্ধ, আবার খোলো, এইবার খাতা, তারপর আবার বন্ধ, এরপর দ্বিতীয় অক্ষর, আবার খোলো, আবার বন্ধ, আবার খোলো, আবার বন্ধ। প্রথমে খাতা বেরোবে, তারপরে পেন্সিল, তারপরে রাবার। আমার মাথাটা যেন ঝিমঝিম করে, কিছু বলতেও পারি না, কারণ ও তো আসলে প্রতিবার কোনো না কোনো কাজে ডেস্ক খুলছে আর বন্ধ করছে। দিদিমণির চোখের পাতা আরও কাঁপতে থাকে, যেন কথা বলতে বলতে উনি পুরো ঘটনাটা আবার চোখের সামনে দেখতে পাচ্ছেন। মা হঠাৎ বুঝতে পারলেন তত্ত্বচান কেন এতবার ডেস্কের ডালা খোলে আর বন্ধ করে। প্রথম দিন স্কুল থেকে ফিরে তত্ত্বচান খুব খুশি হয়ে বলেছিল, স্কুলটা কি ভালো মা, বাড়ির ডেস্কের ড্রয়ারগুলো তো টেনে টেনে খুলতে হয়, কিন্তু জানো স্কুলের ডেস্কটার একটা অন্য ঢাকনা আছে, ঠিক একটা বাক্সের মতো, আর ভেতরে তুমি কত কি রাখতে পারো। সুন্দর না ডেস্কটা? মা দেখতে পাচ্ছিলেন তত্ত্বচান খুশি মনে ডেস্কের ডালা খুলছে আর বন্ধ করছে, খুলছে বন্ধ করছে। এর মধ্যে তো তেমন কোনো দুষ্টুমির খোঁজ পেলেন না। তাছাড়া কদিন বাদে প্রথম চমকটা কেটে গেলেই তো এটা আর করবে না ও। তবু মা দিদিমণিকে বললেন, আমি ওর সঙ্গে এই নিয়ে কথা বলবো। দিদিমণির গলা একটু চড়ে গেল। এটুকু হলে তো আমি কিছুই মনে করতাম না। মা ভীত চোখে দিদিমণির দিকে তাকালেন। যখন ও ডেস্ক নিয়ে খেলে না, তখন ঠাঁই দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না ক্লাস চলে ততক্ষণ।
দাঁড়িয়ে থাকে? কোথায়? মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। জানালার ধারে, দিদিমণি বিরক্ত গলায় বললেন। জানালায় দাঁড়িয়ে থাকে কেন? কেন জানালায় দাঁড়িয়ে থাকে কেন? মা কিছুই বুঝতে পারছিলেন না। যাতে ও রাস্তার বাজনাওয়ালাদের ডাক দিতে পারে। দিদিমণির গলা এবার তীক্ষ্ণতর হয়ে উঠেছে। গল্পের সার ঘণ্টাখানেক ডেস্কের ডালা নিয়ে দুমদাম করার পর তত্ত্বচান উঠে দাঁড়িয়ে জানালার ধারে চলে যায়। গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। যেই না দিদিমণি ভাবতে শুরু করেছেন যে থাকুক ওখানে, যতক্ষণ চুপচাপ থাকে ততক্ষণই ভালো, অমনি তত্ত্বচান ঝলমলে পোশাক পরা পথ চলতি বাজনাওয়ালাদের একটা হাঁক দিয়ে বসে। ওদের ক্লাসরুমটা নিচুতলায়, একেবারে রাস্তার ওপরে। এই ব্যবস্থাটা তত্ত্বচানের খুব ভালো মনে হলেও এর জন্য দিদিমণির ঝামেলা হচ্ছিল বেশি। স্কুল আর রাস্তার মাঝখানে একটা মাত্র ঝোপের বেড়া, তাই ক্লাসের সব ছেলে মেয়ে চাইলে পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলতে পারে। তত্ত্বচানের ডাক শুনে বাজনাওয়ালার দল ওদের জানালায় এসে দাঁড়িয়ে পড়ে। দিদিমণির ভাষ্য অনুযায়ী এরপর তত্ত্বচান ক্লাসের সামনে ঘোষণা করে, ওরা এসে গেছে। অমনি গোটা ক্লাস এসে জানালায় ভিড় করে বাজনাদারদের হাঁক ডাক করতে শুরু করে দেয়। বাজাও না, বাজাও না, তত্ত্বচান বলে। যদিও সাধারণ কোনো স্কুলের পাশ দিয়ে যাবার সময় ওরা শব্দ করে না, তবুও তত্ত্বচানের আবদার শুনে বাজনাওয়ালারা বাঁশি, ঢোল, কাসর, ঘণ্টা বাজিয়ে দিব্যি ঝমঝমে একটা সুর তুলে ফেলে। তখন দিদিমণির শান্ত হয়ে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকে না। বাজনা শেষ হলে পরে বাজনাদারেরা চলে যায়। ছেলে মেয়েরাও সবাই যে যার জায়গায় ফিরে যায়, তত্ত্বচান ছাড়া। দিদিমণি যখন ওকে জিজ্ঞাসা করেন, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছ যে? তখন তত্ত্বচান খুব গম্ভীরভাবে উত্তর দেয়, আর একটা দল আসতে পারে তো, তাছাড়া যারা চলে গেল তারাই যদি আবার ফিরে আসে, আমরা ওদের দেখতে না পাই, তাহলে সেটা খুব বাজে ব্যাপার হবে তো। দিদিমণি এবার মায়ের মুখের দিকে ফিরে খুব আবেগের সঙ্গে বলে, আপনি বুঝতে পারছেন তো এইসব কারণে কি সাংঘাতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে? মায়েরও মহিলার জন্য বেশ খারাপ লাগছিল। এমন সময় দিদিমণি গলাটা আরো সরু করে বলতে লাগলেন, তাছাড়া আর কি করে তত্ত্বচান? মা এবার হতাশ গলায় বললেন, আর কি? আমি যদি ওর কীর্তির হিসাব দিতে পারতাম তাহলে ওকে এই স্কুল থেকে নিয়ে যেতেই বলতাম না। নিজেকে একটু সামলে নিয়ে দিদিমণি এবার সোজাসুজি মায়ের চোখের দিকে তাকালেন। গতকাল তত্ত্বচান তো রোজকার মতো জানালায় দাঁড়িয়েছিল, আমিও ভেবেছি বুঝি বাজনাদারদের জন্য অপেক্ষা করছে। এই ভেবে আমি আমার মতো পড়িয়ে চলেছি। হঠাৎ এমন সময় শুনি ও কাকে যেন বলছে, এই তোমরা কি করছো? যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে কাউকেই দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম ব্যাপারটা কি। এমন সময় ও আবার ডেকে উঠল, কি করছো তোমরা? পথে কারোর সাথে যে কথা বলছিল তা নয়, তা আমি বুঝতে পারছিলাম, কারণ ও ওপরের দিকে তাকিয়ে কাকে যেন ডাকছিল। আমার একটু কৌতূহল হচ্ছিল, তাই কান খাড়া করে চেষ্টা করলাম শোনার, কিন্তু কোনো উত্তর পেলাম না। উত্তর না পেলে কি হবে? আপনার মেয়ে তো এক নাগাড়ে ডেকেই চলেছে, কি করছো কি করছো। আমার পড়ানো ততক্ষণে মাথায় উঠেছে, তাই আমি জানালায় গিয়ে দেখবার চেষ্টা করলাম ও কার সঙ্গে কথা বলছে। জানালা দিয়ে মুখ বার করে দেখি কি একজোড়া সোয়ালো পাখি কার্নিশের নিচটায় বাসা বানাচ্ছে, আর তাদেরই ও ডেকে চলেছে। ভাবুন একবার, ও সোয়ালো পাখিদের ডাকছিল। দেখুন, আমি শিশুদের নিয়ে কাজ করি, ওদের মন আমি বেশ বুঝি। আমি জানি যে একটি শিশু সোয়ালো পাখিদের সঙ্গে কথা বলতেই পারে, এটা অসম্ভব এমন কিছু আমি বলছি না। তাই বলে ক্লাস চলার মধ্যখানে সোয়ালোরা কি করছে জিজ্ঞাসা করাটা একটু বাড়াবাড়ি নয়? মা দুঃখ প্রকাশ করতে যাবার আগে দিদিমণি আবার শুরু করলেন, ছবি আঁকার ক্লাসের ঘটনাটাই ধরুন না। আমি ওদের বলেছি জাপানের পতাকা আঁকতে, সবাই ঠিকমতো পতাকা আঁকলো, কেবল আপনার মেয়েই শুরু করলো নৌবাহিনীর পতাকা আঁকতে। নৌবাহিনীর পতাকা মানে বুঝতে পারছেন তো, সেই যে যেখানে মাঝখানে সূর্যের রশ্মি আঁকা থাকে। ভাবলাম ঠিক আছে, আঁকছে আঁকুক, কিন্তু হঠাৎ ও পতাকার একটা ঝালর আঁকতে শুরু করলো। পতাকার ঝালর মানে খেলার দলটলের পতাকা যেমন হয় আর কি, কোথাও হয়তো ওরকম দেখে থাকবে, কিন্তু ও যে ঠিক কি করছে তা বোঝার আগেই দেখলাম ওর হলুদ রং ছবির কাগজ ছাপিয়ে ডেস্কের ওপর পড়েছে।
আসলে পতাকায় তো কাগজের প্রায় সমস্তটাই ঢাকা পড়ে গিয়েছিল, এবার ঝালো রাখবে কোথায়? তাই হলুদ মোম রঙের পেন্সিলটা নিয়ে ও জোরে জোরে রেখা টানতে লাগলো পতাকার পাশে। শেষে কাগজটা তোলার পর দেখা গেল যে ডেস্ক একেবারে হলুদ রঙে মাখামাখি হয়ে গেছে। শত চেষ্টা করেও সেই রং আমরা মুছতে পারিনি। ভাগ্যে কেবল পতাকার 3 দিকে ঝালর ঝুলছিল, 4 দিকে নয়। মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, 3 দিকে মানে? দিদিমণি যদিও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন, তবুও মাকে কথাটা বুঝিয়ে বলতে তার আপত্তি ছিল না। বাঁ দিকে তো পতাকার খুঁটিটা ছিল, তাই কেবল 3 দিকেই ঝালর রাখার জায়গা ছিল। খুঁটির দিক তো আর ঝালর থাকতে পারে না। মা যেন একটুখানি আশ্বস্ত হয়ে বললেন, ও হ্যাঁ, 3 দিকেই তো বটে। উত্তরে দিদিমণি খুব ধীরে ধীরে প্রত্যেকটা শব্দ আলাদা করে উচ্চারণ করে বললেন, কিন্তু খুঁটিরও প্রায় সবটাই ডেস্কের ওপর আঁকা হয়েছিল। ঝালরের দাগের মতো সেই দাগও মোছা যায়নি। এরপর দিদিমণি উঠে দাঁড়িয়ে খুব ঠান্ডা গলায় ওর রায় শোনালেন, দেখুন, একলা আমারই নয়, পাশের ক্লাসের দিদিমণিরও কিন্তু অসুবিধে হয়। না, মাকে তো কিছু একটা করতেই হবে। অন্য বাচ্চাদের অসুবিধে করা সেটা তো ঠিক হচ্ছে না। আর একটা স্কুল খুঁজে পেতে হবে, যেখানে এই ছোট্ট মেয়েটাকে সবাই ভুল বুঝবে না, আর যেখানে তত্ত্বচানও সবার সঙ্গে মিলেমিশে থাকাটা শিখবে। এই যে স্কুলটায় ওরা চলেছে, অনেক খোঁজার পর এটার সন্ধান পেয়েছেন মা। মা অবশ্য তত্ত্বচানকে বলেনি যে ওকে ওরা আগের স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। ও বেচারা তাড়ানোর কি বুঝবে? কেমন করে ও বুঝবে কোথায় ও ভুল করেছিল? বড় হলে বরং বলা যাবে কথাটা। তাই মা কেবল বলেছিলেন, অন্য একটা স্কুলে যাবি, নতুন স্কুল, খুব নাকি ভালো স্কুলটা? তত্ত্বচান একটু ভেবে উত্তর দিয়েছিল, ঠিক আছে, কিন্তু এবার আবার কি? মা তো ভয় পেয়ে গিয়েছিলেন। ও বুঝে গেছে নাকি তাড়িয়ে দেবার ব্যাপারটা? খানিক চুপ করে থাকার পর তত্ত্বচান হাসি মুখে বলেছিল, নতুন স্কুলেও রাস্তার বাজনাদাররা আসবে তো মা? নতুন স্কুলের গেটখানা দেখা মাত্রই তত্ত্বচান থমকে দাঁড়িয়ে পড়ল। আগের স্কুলের গেটে ভারী সিমেন্টের থামের উপর স্কুলের নামটা বড় বড় অক্ষরে লেখা ছিল। তত্ত্বচান দেখল যে এই স্কুলের গেটটা অনেক নিচু, আর তার উপরে অনেক ডালপালা লতাপাতা এসে পড়েছে। মা, এই গেটটা তো দেখছি গাছের মতো বড় হচ্ছে, তত্ত্বচান বলল। তারপর বাড়তে বাড়তে একদিন টেলিফোনের খুঁটির চেয়েও লম্বা হয়ে যাবে। ঠিকই বুঝেছিল তত্ত্বচান। ওই স্কুলের গেটটা আসলে ছিল দুটো সত্যিকারের গাছ দিয়ে তৈরি। হাওয়ায় স্কুলের নাম লেখা বোর্ডটা একটু সরে গিয়েছিল, তাই কাছাকাছি পৌঁছানোর পর তত্ত্বচানকে বেশ ঘাড় কাত করে নামটা পড়তে হলো। তো মাই গাকুয়েন। তোমাই মানেটা কি? কথাটা মাকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় কি যেন একটা দেখে ও বিস্ময়ে মাটিতে উবু হয়ে বসে পড়ল, আর বসে বসে ভালো করে ঝোপের ভিতর দিয়ে কিছু দেখার চেষ্টা করতে লাগলো। ও কি স্বপ্ন দেখছে? মা, ও মা, ওটা কি সত্যিকারের একটা রেলগাড়ি ওই যে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে? এই স্কুলে পুরনো অচল রেলের কামরার ভিতরে পড়াশোনা হতো। কথাটা তত্ত্বচান ঠিক বিশ্বাস করতে পারছিল না। রেলগাড়িতে স্কুল? সকালের সূর্যালোকে রেলগাড়ির জানালাগুলো চকচক করছিল, কিন্তু ছোট্ট ওই মেয়েটা ওই গাড়ির দিকে যে অবাক বিস্ময়ে তাকিয়েছিল, তার মুখটাও যেন ওই জানালার চেয়ে বেশি চকচক করছিল। স্কুলটা আমার খুব পছন্দ হয়েছে। মুহূর্তের মধ্যে তত্ত্বচান হুই বলে লাফিয়ে উঠে ছুটতে শুরু করলো রেলগাড়ির স্কুলের দিকে। পিছন ফিরে মাকে বলল একবার, তাড়াতাড়ি চলো আমরা গিয়ে ট্রেনে উঠে পড়ি। ঠিক কি করবেন বুঝতে না পেরেও মাও ছুট লাগালেন ওর পিছনে। মা একসময় বাস্কেটবল খেলতেন, তাই তত্ত্বচানের চেয়ে জোরেই ছুটতে পারেন। তত্ত্বচান একটা কামরার দরজায় পৌঁছানোর ঠিক আগে মা ওর জামাটা ধরে ফেললেন। এখন এখানে ঢোকা যাবে না বাবা, মা ওকে টেনে ধরে বললেন। ওগুলো তো ক্লাসরুম, আগে ওরা তোমাকে ভর্তি করে নিক তারপরে।
যদি তুমি সত্যি এই রেলগাড়িতে চাপতে চাও তাহলে তোমাকে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে খুব সুন্দর করে কথা বলতে হবে। এখন আমরা ওর সঙ্গে দেখা করব। যদি সব ঠিকমতো হয় তাহলে তুমি এখন থেকে এই স্কুলে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। প্রস্তাবটা ঠিক মন মতো না হলেও তত্ত্বচান মেনে নিল। একটু থেমে বলল, মা জানো, আমার না স্কুলটা দারুণ পছন্দ হয়েছে। তোমার পছন্দ অপছন্দেতে তো কিছু এসে যায় না বাবা, মা মনে মনে বললেন। আসলে তো ওদের তোমাকে ভালো লাগতে হবে। মা মনে মনে এইসব কথাই বললেন, তবে মুখে নয়। কেবল মেয়ের জামাটা ছেড়ে দিয়ে হাত ধরে হেডমাস্টার মশাইয়ের অফিসের দিকে চললেন। রেলের কামরাগুলোতে সকালের পড়াশোনা শুরু হয়ে গিয়েছিল বলে সব চুপচাপ শান্ত হয়েছিল। স্কুল চত্বরটা তেমন বড় নয়, চারিদিকে পাঁচিলের বদলে গাছ দিয়ে ঘেরা। কোথাও কোথাও মাঠের উপরে ফুলের জন্য আলাদা করে জায়গা করা, তাতে লাল হলুদ ফুল ফুটে রয়েছে। হেডমাস্টার মশাইয়ের অফিসটা রেলগাড়ির মধ্যে নয়, স্কুলের গেট দিয়ে ঢুকে উল্টো দিকে যে একতলা বাড়ি তার ডান দিকে একটা অফিস। 7 ধাপ গোল সিঁড়ি বেয়ে উঠতে হয় সেখানে। মায়ের হাত ছেড়ে ছুটে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ তত্ত্বচান থমকে দাঁড়ালো। আর একটু হলেই ওর সঙ্গে মায়ের ধাক্কা লেগে যাচ্ছিল আর কি। কি হলো? মা জিজ্ঞেস করলেন। ও কি স্কুল সম্পর্কে মত পাল্টালো নাকি? মায়ের চেয়ে একটু ওপরের ধাপে দাঁড়িয়ে খুব গম্ভীর গলায় তত্ত্বচান ফিসফিস করে বলল, মা, আমরা যার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে নিশ্চয়ই এখানকার স্টেশন মাস্টার। এমন সব প্রশ্নের উত্তরে মাও মজা করতে পারেন, একটুও ধৈর্য হারান না কখনো। তাই তত্ত্বচানের মুখের কাছে মুখ এনে ফিসফিস করে উত্তর দিলেন। কেন বলো তো? তত্ত্বচান আবার ফিসফিসিয়ে বলল, তুমি তো বললে যে আমরা হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু যার এতগুলো রেলগাড়ি আছে সে তো একজন স্টেশন মাস্টার। সত্যি রেলগাড়ির স্কুলের ব্যাপারটা খুবই আশ্চর্যের। মার নিজেরও তা মনে হয়েছিল, কিন্তু এত কিছু তো বুঝিয়ে বলবার সময় নেই। তাই মা শুধু বললেন, তুমি বরং ভেতরে ঢুকে হেডমাস্টার মশাইকে কথাটা জিজ্ঞাসা করো, কেমন? কিন্তু ধরো, বাবা তো বেহালা বাজান, বাবার অনেকগুলো বেহালা আছেন, তাই বলে কি আমাদের বাড়িটা একটা বেহালার দোকান? না, তা তো অবশ্য নয়, বলে তত্ত্বচান মায়ের হাতের ভিতরে ওর হাতটা গুঁজে দিল। হেডমাস্টার মশাই। তত্ত্বচান আর মা ঘরে ঢুকতেই ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মাথার ওপরকার চুল পাতলা হয়ে এসেছে, দাঁতও পড়ে গেছে কয়েকটা, তবু চেহারায় একটা দারুণ দীপ্তি। মাঝারি গড়ন, চওড়া কাঁধ, শক্ত সবল একজোড়া হাত। যে কালো কোট ও প্যান্ট উনি পরেছিলেন পুরনো হলেও তাতে কোনো মলিনতা নেই, সব মিলেমিশে একটা পরিচ্ছন্ন ভাব। তত্ত্বচান তাড়াতাড়ি করে সামনের দিকে ঝুঁকে অভিবাদনের পালা চুকিয়ে দিয়ে জানতে চাইল, তুমি কে বলো তো? স্কুলের মাস্টার মশাই নাকি স্টেশন মাস্টার? মেয়ের কথাতে মা লজ্জা পেয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো কৈফিয়ত দেবার আগেই ভদ্রলোক হেসে বললেন, আমি আসলে এই স্কুলের হেডমাস্টার। তত্ত্বচান ভারী খুশি হয়ে উঠল। ও, তাহলে তো খুব ভালোই হলো। আমি তাহলে তোমার কাছে একটা জিনিস চাইছি। আমি এই স্কুলে পড়ব। হেডমাস্টার মশাই তত্ত্বচানকে একটা চেয়ারে বসতে বলে মায়ের দিকে ফিরে তাকালেন। উনি বললেন, আপনি বরং এবার বাড়ি চলে যান, আমি তত্ত্বচানের সঙ্গে একটু গল্প করি। তত্ত্বচানের একটু ভয় করছিল ঠিকই, আবার এও বুঝতে পারছিল যে এই মানুষটার সঙ্গে দিব্যি গল্প করা যাবে। মায়েরও একটু মন খারাপ হচ্ছিল, তবু শক্ত হয়ে বললেন, ও তাহলে আপনার কাছে রইল। তারপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার দরজাটা বন্ধ করে দিলেন। হেডমাস্টার মশাই এবার তত্ত্বচানের মুখোমুখি একটা চেয়ার টেনে বললেন, বেশ, এবার তাহলে তুমি তোমার কথা বলো। তোমার যা আমাকে জানাতে ইচ্ছে করছে সব, তোমার যা খুশি তাই। যা খুশি তাই? তত্ত্বচান ভাবছিল ওকে হয়তো অনেক সব প্রশ্নের উত্তর দিতে হবে, তাই হেডমাস্টার যখন ওকে বললেন যে ও যা খুশি তাই বলতে পারে, তখন একটুও দেরি না করে হুড়মুড়িয়ে কথা শুরু করে দিল। একটু আগডুম বাগডুম, একটু এলোমেলো,
তবুও কথা বলতে ওর কোনো অসুবিধাই হচ্ছিল না। যে ট্রেনটায় চড়ে ওরা স্কুলে এলো সেটা কেমন করে খুব জোরে ছুটছিল, কেমন করে ওর টিকিট চেকারের কাছে একটা টিকিট চেয়েছিল, কিন্তু কিছুতেই উনি দিলেন না। আগের স্কুলের দিদিমণি কেমন সুন্দর দেখতে ছিলেন, সোয়ালো পাখিদের বাসাটা কেমন ছিল, ওর কুকুর রকি সে কেমন খেলা দেখাতে পারে, কেমন করে ও মুখের ভেতরে কাঁচি ঢুকিয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ বার করতে পারে, আর কিন্ডারগার্টেনের দিদিমণি ওকে ওই রকম করতে দেখলে বারণ করতেন, কারণ তাতে জিভ কেটে যেতে পারে। তবু কেমন ও মুখের ভেতরে কাঁচি ঢুকিয়ে ক্যাঁচ ক্যাঁচ করতই। ওর নাক দিয়ে সর্দি গড়ালে মা ওকে কেমন করে বকেন, আর তাই ওকে তখন নাক ঝাড়তেই হয়। বাবা কেমন ভালো সাঁতার কাটতে পারেন আর ভালো ডাইভও দিতে পারেন, আরও কত কি যে বলে গেল ও। হেডমাস্টার মশাই একবার একটু হাসেন, মাথা নাড়েন আর ওকে বলেন তারপর। অমনি তত্ত্বচান খুশি হয়ে আরও অনেক কথা বলে। তারপর একসময় ওর কথা ফুরিয়ে গেল। তখনও ও চুপ করে বসে খুব জোরে ভাবতে লাগলো এবার কি বলা যায়। আর কিছু বলবে না তুমি আমাকে? হেডমাস্টার জিজ্ঞাসা করলেন। ইস, আর যে কিছুই বলার নেই ওর, এটা তো ভারী লজ্জার ব্যাপার। এমন একটা দারুণ সুযোগ ছিল কথা বলার, আর কিছুই কি বলতে পারে না তত্ত্বচান। ও খুব করে ভাবতে লাগলো। অমনি মাথায় একটা বুদ্ধি এলো। আজ যে জামাটা পরে এসেছে তার কথাটা তো বলতে পারে। মাই ওর বেশিরভাগ জামা সেলাই করে দেন, কিন্তু এটা দোকান থেকে কেনা। রোজ ও ছেঁড়া জামা নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে, কখনো কখনো জামা বেশি ছিঁড়ে যায়। মা কখনোই বুঝতে পারেন না এটা হয় কি করে। মাঝে মাঝে ওর ছোট্ট ইজেরটাও ছিঁড়ে ফালা ফালা হয়ে যায়। আসল ব্যাপারটা ও হেডমাস্টার মশাইকে বুঝিয়ে বলল। যখন তত্ত্বচান কোনো কাঁটা তারের বেড়ার তলা দিয়ে হামাগুড়ি দিয়ে কোথাও যাবার চেষ্টা করে, অন্য কারো বাড়িতে বা পাশের ফাঁকা জমিতে, তখনই ওর জামাটামা সব ছিঁড়ে যায়। তাই আজ সকালে যখন ও এখানে আসবার জন্য তৈরি হচ্ছিল, তখন দেখা গেল যে মায়ের সেলাই করা সবকটা জামাই ছিঁড়ে গেছে, আর তখন ওকে এই কেনা জামাটাই পরতে হলো। লাল আর ছাই রঙের খোপ খোপ করা জার্সি কাপড় দিয়ে তৈরি জামাটা এমনিতে বেশ ভালোই, কিন্তু ফুল তোলা লাল কলারটা মায়ের পছন্দ হয়নি। মা বলেছে এই ফুলগুলিতে রুচি নেই একটুও। বলে তত্ত্বচান কলারটা তুলে হেডমাস্টার মশাইকে দেখালো। এরপর যতই ভাবে কিছুতেই আর বলার মতো কোনো কথা মাথায় আসছে না। মনটা একটু খারাপ হয়ে গেল। এমন সময় হেডমাস্টার মশাই উঠে দাঁড়িয়ে তত্ত্বচানের মাথার ওপর ওর মস্ত উষ্ণ হাতটা রেখে বললেন, বেশ, এখন তুমি এই স্কুলের ছাত্রী হয়ে গেলে। ঠিক এই কথাগুলো বললেন হেডমাস্টার মশাই, আর সেই মুহূর্তেই তত্ত্বচানের মনে হলো এই মানুষটার মতো চমৎকার একজন মানুষের সঙ্গে আগে কখনো ওর দেখা হয়নি। আসলে এর আগে তো কেউ কখনো ওর কথা এত মন দিয়ে শোনেইনি। এতক্ষণ ধরে একবারও হাই না তুলে, বিরক্তি বা ক্লান্তি প্রকাশ না করে একটানা ওর কথা শুনে গেছেন হেডমাস্টার মশাই। দেখে মনে হচ্ছিল কথাগুলোতে উনিও যেন ওর মতন মজা পাচ্ছেন। তত্ত্বচান তখনও সময় দেখতে শেখেনি, তবুও ও বুঝতে পারছিল যে বেশ অনেকটা সময় কেটে গেছে। যদি ওর সময়ের কোনো জ্ঞান থাকতো তাহলে ও সত্যি অবাক হয়ে যেত, আর এই হেডমাস্টার মশাইকে আরও ভালো মনে হতো। কারণ মায়ের সঙ্গে তত্ত্বচান স্কুলে এসেছিল সেই সকাল 8টায়, আর যখন ওর কথা শেষ হলো আর হেডমাস্টার মশাই ওকে বললেন যে ও এই স্কুলের ছাত্রী হয়ে গেছে, তখন পকেট থেকে ঘড়িটা বার করে উনি বললেন, এই তো দুপুরের খাবার সময় হয়ে গেছে। মানে তত্ত্বচান নিশ্চয়ই 4 ঘন্টা ধরে টানা বকবক করেছিল। এর আগে বা পরে কোনোদিনই কিন্তু বড়রা কেউ তত্ত্বচানের কথা এতক্ষণ ধরে শোনেননি। তাছাড়া মা এবং ওর আগের স্কুলের দিদিমণি বোধহয় ভাবতেই পারতেন না যে 7 বছরের একটা শিশুর 4 ঘন্টা ধরে বলার মতো এত কথাও থাকতে পারে। ওকে যে আগের স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং অনেকেই যে ওকে নিয়ে কি করবেন বুঝতে পারছিলেন না, এর সব কিছুই তত্ত্বচান জানতো না। ওর স্বভাবটা এমনিতেই খুব হাসি খুশি।
তাই বেশিরভাগ সময়ই ও নিজের জগতে আপন খেয়ালে থাকতো। বাইরে কি ঘটছে, কে কি বলছে, এসব ও ঠিক ধরতে পারতো না। ওর একটা নিজস্ব ধরনের সারল্য ছিল। তবে তত্ত্বচান এটা ঠিকই বুঝতে পারতো যে ও ঠিক সবার মতো নয়। ও জানতো যে অনেকেই ওকে একটু অদ্ভুত মনে করে। সেদিন হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে ওর মনের উত্তাপ পেয়ে তত্ত্বচানের খুব আরাম লেগেছিল। তাই খুব আনন্দও হয়েছিল ওর। মনে হয়েছিল এবার আর কেউ ওকে কিছু করতে পারবে না। ইচ্ছে হয়েছিল সারাটা জীবন এই মানুষটার কাছে থেকে যায়। পরিচয়ের প্রথম দিন হেডমাস্টার মশাই সোসাকু কোবায়াশিকে এতটাই ভালো লেগে গেছিল তত্ত্বচানের। ভালো কথা হলো হেডমাস্টার মশাইয়েরও ঠিক এতটাই ভালো লেগেছিল ওকে সেদিন। দুপুরের খাওয়া দাওয়া। হেডমাস্টার মশাই তত্ত্বচানকে নিয়ে গেলেন দুপুরের খাওয়া দাওয়াটা দেখাতে। আমরা ট্রেনের ভিতরে খাই না, উনি ওকে বুঝিয়ে বললেন। খাওয়া হয় হল ঘরে। খানিক আগে যে পাথরের সিঁড়ি পেয়ে তত্ত্বচান অফিসে গিয়েছিল তারই মাথায় হলঘরটা। হলে ঢুকে তত্ত্বচান দেখে যে ছেলেমেয়েরা সব ক্যাচর মেচর করতে করতে চেয়ার টেবিল গোল করে করে সাজাচ্ছে। ঘরের একটা কোণে দাঁড়িয়ে ওদের দেখতে দেখতে তত্ত্বচান হেডমাস্টার মশাইয়ের কোটের হাতা ধরে টান দিল। বাকি ছেলেমেয়েরা কোথায়? এই তো সব, উনি বললেন। এইটুকু ব্যাস? তত্ত্বচান বিশ্বাস করতে পারছিল না। আগের স্কুলে তো একটা ক্লাসেই এতজন করেছিল। মানে এই স্কুলে মোটে 50 জন ছেলে মেয়ে পড়ে? ঠিক তাই, হেডমাস্টার মশাই বললেন। তত্ত্বচান ভাবল এই স্কুলের সবকিছুই দেখছি অন্যরকম। সবাই বসবার পর হেডমাস্টার মশাই বললেন, কই দেখি সবাই সাগর থেকে পাহাড় থেকে কিছু কিছু জিনিস এনেছো কি? হ্যাঁ, সব টিফিন বক্স খুলতে খুলতে চিৎকার করে উঠল। দেখি কি এনেছো? বলে হেডমাস্টার মশাই ঘুরে ঘুরে টিফিন বক্সের ভেতরে কি কি আছে তা দেখতে লাগলেন। সবাই তো হেসে কুটি কুটি হচ্ছিল। কি সব কাণ্ড! তত্ত্বচান মনে মনে ভাবল, সাগর থেকে পাহাড় থেকে মানেই বা কি? কে জানে। এই স্কুলের সবই অন্যরকম, সব কিছুতে কি মজা। স্কুলের দুপুরের খাওয়া দাওয়া যে এত মজার হতে পারে ও ভাবতেই পারেনি। কাল ও যে এখানে বসে ওর বাক্স খুলে হেডমাস্টার মশাইকে সাগর থেকে পাহাড় থেকে কিছু কিছু জিনিস এনেছে কিনা তা দেখাবে, এ কথা ভাবতেই ওর এত আনন্দ হচ্ছিল যে ওর নেচে উঠতে ইচ্ছা করছিল। ঘুরে ঘুরে সবার টিফিন বক্সের ভেতরে কি কি আছে দেখছিলেন হেডমাস্টার মশাই। আর ওর কাঁধের ওপর দুপুরের রোদ এসে গা এলিয়ে দিয়েছিল। নতুন স্কুল শুরু হলো। এখন তুমি এই স্কুলের ছাত্রী হয়ে গেলে? হেডমাস্টার মশাই এ কথা বলবার পর থেকে তত্ত্বচানের আর যেন তর সইছিল না। কখন যে রাত শেষ হবে, কখন নতুন দিন আসবে, ও অধীর হয়ে তার অপেক্ষা করছিল। এমনিতে ওকে সকালবেলা ঘুম থেকে তুলতে মায়ের বেশ কষ্ট করতে হতো, কিন্তু আজ সবার আগে সাত তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে অপেক্ষা করছিল পিঠে স্কুলের ব্যাগটা ঝুলিয়ে দিয়ে রওনা হবার জন্য। বাড়ির মধ্যে রকির সবচেয়ে বেশি সময়ের জ্ঞান। ওদের জার্মান শেপার্ড কুকুর রকি সে এতক্ষণ খানিক সন্দেহের চোখে তত্ত্বচানকে লক্ষ্য করছিল। এবার হাত পা টান টান করে আর মুড়ি ভাঙে। তত্ত্বচানের পাশে পাশে ঘুরঘুর করতে লাগলো, যেন কিছু একটা ঘটার প্রতীক্ষায়। মায়ের আজ অনেক কাজ। টিফিন বক্সে পাহাড় থেকে আর সাগর থেকে কিছু কিছু জিনিস ভরে দিতে হবে। তারপর তত্ত্বচানের ট্রেনের পাশটা একটা প্লাস্টিকের মোড়কে ভরে মোটা একটা সুতো দিয়ে মালা করে ওর গলা থেকে ঝুলিয়ে দিলেন, যাতে ও হারিয়ে না ফেলে। লক্ষ্মী হয়ে থেকো, বাবা বললেন। বাবার চুলগুলো উস্কো খুস্কো হয়েছিল। নিশ্চয়ই, তত্ত্বচান জুতো পরতে পরতে বলল। তারপর দরজা খুলে পিছন ফিরে সবাইকে নিচু হয়ে অভিবাদন জানিয়ে ও হাত নাড়ল। যাচ্ছি, টাটা। তত্ত্বচানকে বেরিয়ে যেতে দেখে মায়ের চোখে জল ভরে এলো। এই টকবগে ছোট্ট মেয়েটা, যার ভেতরে এত ফুর্তি, যে এমন লক্ষ্মী হয়ে রওনা দিল, বেচারা তাকেই একটা স্কুল তাড়িয়ে দিয়েছে। এটা তো ভাবাই যায় না।
এবার যেন সব ভালো মতন চলে। হে ঈশ্বর, এবার যেন কোনো গোলমাল না হয়। পর মুহূর্তে তত্ত্বচানকে গলা থেকে টিকিটটা খুলে রকির গলায় ঝোলাতে দেখে মা প্রমাদ গুনলেন। না বাবা, কিছু বলবো না, এই ভেবে মা অপেক্ষা করতে থাকলেন মেয়ে এবার কি করে তা দেখবার জন্য। মালাটা রকির গলায় ঝুলিয়ে তত্ত্বচান ওর সামনে উবু হয়ে বসল। দেখলে তো, এটা মোটেও তোমার মাপে ঠিক হচ্ছে না। টিকিটের মালাটা রকির গলা থেকে ঝুলে মাটিতে লুটোচ্ছিল। এটা তোমার টিকিট নয়, এটা আমার, বুঝতে পারছো তো? ওরা তোমাকে ট্রেনে উঠতেই দেবে না। তবে তোমাকে ওরা স্কুলে যেতে দেবে কিনা সেটা আমি হেডমাস্টার মশাই আর স্টেশনের ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করব, ঠিক আছে? প্রথমটাই রকি কান খাড়া করে তত্ত্বচানের কথা শুনছিল। তারপর টিকিটটা দুই একবার চেটে নিয়ে ও মস্ত একটা হাই তুলল। রেলগাড়ির ক্লাসগুলো তো চলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাই ওতে চড়তে তোমার টিকিট লাগবে বলে মনে হচ্ছে না। কিন্তু আজ তুমি বাড়িতে থেকে আমার জন্য অপেক্ষা করো, কেমন? রকি রোজই তত্ত্বচানের সঙ্গে সঙ্গে ওর আগের স্কুলের গেট পর্যন্ত গিয়ে ফিরে আসতো। আজও তেমনি অপেক্ষা করছিল। তত্ত্বচান রকের গলা থেকে টিকিটটা খুলে সাবধানে নিজের গলায় ঝুলিয়ে নিল। আবার মা বাবাকে হাত নেড়ে বলল, যাচ্ছি আমি। তারপর একবারও পিছনে না ফিরে ও ছুটতে শুরু করলো আর ওর পিঠের ব্যাগটা দুলতে থাকলো। রকিও ওর পাশে পাশে লাফিয়ে লাফিয়ে চলল। স্টেশন আর ওর পুরনো স্কুল একই পথে পড়তো, তাই রাস্তায় অনেক চেনা কুকুর, বেড়াল আর পুরনো স্কুলের অনেক ছেলে মেয়েদের সঙ্গে ওর দেখা হলো। ওদের কি দেখাবে গলায় ঝোলানোর টিকিটটা? না, আজ থাক, যদি দেরি হয়ে যায় নতুন স্কুলে যেতে। এই ভেবে ও এগিয়ে চলল। পথটা যেখানে ভাগ হয়ে গেছে সেখানে পৌঁছে তত্ত্বচান এতদিন বাঁ দিকে ঘুরত, আজ ওকে ডান দিকে ঘুরতে দেখে রকি একটু চিন্তিতভাবে এদিক ওদিক দেখতে লাগলো। তত্ত্বচান ততক্ষণে স্টেশনের গেটে পৌঁছে গেছে, কিন্তু আবার ও রকির কাছে ফিরে এলো। বেচারা রকি যেন বেশ ঘাবড়ে গিয়েছিল। আমি আর পুরনো স্কুলে যাচ্ছি না, বুঝেছ? এখন থেকে আমি নতুন স্কুলে যাব। রকির গালে গাল লাগিয়ে তত্ত্বচান ওকে আদর করল। যদিও ওর কান থেকে সেই বিকট গন্ধটা আসছিল, তবু তত্ত্বচানের গন্ধটা বেশ ভালোই লাগতো। টাটা রকি, বলতে বলতে ও গেটে দাঁড়ানো চেকারটাকে টিকিট দেখালো। তারপর স্টেশনের খাড়া সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। নিচে দাঁড়িয়ে রকি কুই কুই করতে থাকলো। যতক্ষণ পর্যন্ত তত্ত্বচানকে দেখা গেল ততক্ষণ। রেলগাড়ির ক্লাস। হেডমাস্টার মশাই ওকে বলে দিয়েছিলেন কোন কামরাটাতে ওর ক্লাস হবে। সেই কামরার দরজায় পৌঁছে ও দেখল যে কেউ তখনও আসেনি। বেশ পুরনো আমলের গাড়ি। বাইরে থেকে দুহাত দিয়ে হ্যান্ডেল ধরে দরজাটা ঠেলে সরিয়ে তবে উঠতে হয়। ক্লাসের ভেতরে উকি দেবার সময় তত্ত্বচানের বুকটা দুম দুম করতে লাগলো। উহ, কি মজা! এখানে পড়া মানে তো সারাক্ষণ কোথাও না কোথাও থাকা। জানালার ওপরে মালপত্র রাখবার তাক, সব একটা গাড়ির ভিতরে যেমন থাকে তেমনই। তফাৎ হলো শুধু সামনে টাঙানো ব্ল্যাকবোর্ডটা আর পাশাপাশি বসানো বেঞ্চগুলোকে তুলে নিয়ে ডেস্ক আর চেয়ার পাতা হয়েছে। এছাড়া রেলের কামরায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের জন্য ওপরের রড থেকে যে রিংগুলো ঝোলানো থাকে সেগুলো খুলে নেওয়া হয়েছিল। তত্ত্বচান গিয়ে কার একজনের ডেস্কে গিয়ে বসে পড়ল। কাঠের চেয়ারগুলো ওর আগের স্কুলের মতোই, কিন্তু বসতে মনে হলো যেন অনেক বেশি আরাম। এই চেয়ারে তো সারাদিন ও বসে থাকতে পারে। তত্ত্বচানের এত আনন্দ হচ্ছিল আর স্কুলটা এত ভালো লাগছিল যে মনে মনে ঠিক করে ফেলল একদিনও স্কুল কামাই করবে না। জানালা দিয়ে বাইরের দিকে তাকালো তত্ত্বচান। ও জানতো এই কামরাগুলো চলতেই পারে না, তবু ওর মনে হলো যেন ট্রেনটা চলছে। হয়তো বাইরের হাওয়ায় গাছ আর ফুল গাছগুলো দুলছিল বলে ওর এমন মনে হয়েছিল। ওহ, কি ভালো বলে ও জানালার কাঁচে গালটা ঠেকিয়ে গুনগুন করে একটা গান গাইতে লাগলো। এইরকমই করে তত্ত্বচান, যখন খুব আনন্দ হয় তখন আপন মনে কিছু একটা গান বানিয়ে গাইতে থাকে। আমি খুব খুশি, খুব খুশি আমি। কেন আমি খুশি? কারণ সেই মুহূর্তে একটি মেয়ে গাড়িতে উঠে এলো। ব্যাগ থেকে নোট বই আর পেন্সিল বের করে ডেস্কের ওপর রেখে পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে
ব্যাগটাকে তাকে তুলে দিল মেয়েটি। জুতোর থলেটাও ওপরে তুলে রাখলো। তত্ত্বচান গান থামিয়ে মেয়েটির দেখা দেখি নিজের ব্যাগটাও তুলে রাখলো। তারপর একটি ছেলে উঠে এসে দরজা থেকে ওর ব্যাগটা তাকের দিকে ছুঁড়ে মারলো, ঠিক যেন বাস্কেটবল খেলছে। ব্যাগটা তাকে না পৌঁছে মাটিতে পড়ে গেল। হলো না, খুব খারাপ বলে ও ব্যাগটা তুলে নিয়ে আবার একই জায়গা থেকে তাক করলো। এবার ব্যাগটা ঠিক গন্তব্যে পৌঁছলো। বেশ ভালো বলল ছেলেটি, কিন্তু তারপরেই আবার খুব খারাপ বলে ব্যাগটা নামিয়ে এনে ওর নোট বই আর পেন্সিলের বাক্স বের করে নিল। অর্থাৎ এবার তাকটা ভালোই ছিল, কিন্তু জরুরি জিনিসপত্র বের করতে ভুলে যাওয়াটা ঠিক হয়নি। শেষ পর্যন্ত 9 জন ছেলে মেয়ে জড়ো হলো ক্লাসে। 9 জনে মিলে ক্লাস 1, তোমই গাকুয়েনের ক্লাস 1। সবাই মিলে একসঙ্গে নানান দেশে যাবে একই গাড়িতে চড়ে। লেখাপড়া। রেলগাড়ির কামরায় ক্লাস হওয়াটা যথেষ্ট নতুন একটা ব্যাপার ছিল। তার উপরে ক্লাসের ভিতরের বসার ব্যবস্থাটা ছিল অন্যরকম। আগের স্কুলে তো প্রত্যেকের বসার জায়গা ঠিক করা ছিল, প্রতিদিন সে সেখানেই বসতো। এখানে যে যেখানে খুশি বসতে পারে। অনেক ভেবেচিন্তে তত্ত্বচান কানঝোলা খরগোশের ছবি আঁকা ঢিলে ঢালা জামা পরা মেয়েটার পাশে গিয়ে বসল। ক্লাসরুম, বসার ব্যবস্থা, এর চেয়েও যে ব্যাপারটা অন্যরকম ছিল তোমইতে, তা এখানকার লেখাপড়ার নিয়ম। এমনিতে তো সব স্কুলে একটা পিরিয়ডে একটা বিষয়ের পড়াশোনা হয়, পরের পিরিয়ডে অন্য বিষয়। যেমন প্রথম ক্লাসটাতে হয়তো জাপানি পড়ানো হলো, দ্বিতীয়টাতে অঙ্ক, তখন সবাই অঙ্ক করছে। এখানকার নিয়ম ছিল দিনের শুরুতে প্রত্যেক ক্লাসের শিক্ষক বা শিক্ষিকা ছেলে মেয়েদের সেদিনকার কাজের প্ল্যানটা বলে দিতেন। মানে সারাদিন ধরে কি কি কাজ করতে হবে, কি কি বিষয় শেখানো হবে তার একটা ফর্দ। তারপর তিনি বলতেন, এবার তোমরা যে কাজটা দিয়ে দিন শুরু করতে চাও সেটা করে ফেলো। ফলে তুমি প্রথমে অঙ্ক করলে না ভাষা শিখলে তাতে কিছুই এসে যেত না। কেউ হয়তো রচনা লিখতে ভালোবাসে, একদিকে বসে সে রচনা লিখে চলেছে, ওদিকে তোমার ঠিক পিছনে কেউ হয়তো বিজ্ঞান ভালোবাসে, ছোট বার্নারটায় একটা কাঁচের পাত্র চাপিয়ে সে তখন কিছু একটা গরম করে চলেছে, এবং যে কোনো মুহূর্তে হয়তো একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। এইভাবে পড়ানোর উদ্দেশ্য ছিল ছেলেমেয়েরা যত উঁচু ক্লাসে উঠবে শিক্ষক শিক্ষিকারা ততই স্পষ্ট দেখতে পাবেন যে কে কোন বিষয়ে বেশি উৎসাহ পায় এবং কোনটাতে কে বেশি ভালো করে। এইভাবে ওরা ওদের ছাত্রছাত্রীদের মনগুলো চিনতে পারবেন, বৈশিষ্ট্যগুলো ধরতে পারবেন, আর ছেলেমেয়েরা ওদের প্রিয় বিষয় দিয়ে দিন শুরু করতে পারত। তাই ওরা জানতো যে সারাটা দিন তো পড়েই আছে অপছন্দের কাজগুলি করবার। এর ফলে অপছন্দের কাজগুলিও ঠিক একসময় করা হয়ে যেত। পড়াশোনাটা ওরা মোটামুটি স্বাধীনভাবেই করত। কোথাও কখনো ঠেকে গেলে শিক্ষকের কাছে গিয়ে সাহায্য চাইতো। অনেক সময় শিক্ষকরাও ওদের কাছে এসে ধৈর্য ধরে সময় নিয়ে কিছু কিছু জিনিস বুঝিয়ে দিতেন। তারপর ছেলে মেয়েদের ওই একই বিষয়ে আরও কিছু কাজ দেওয়া হতো যাতে অসুবিধাগুলো একেবারে চলে যায়। সত্যিকারের লেখাপড়া বলতে যা বোঝায় তারই চর্চা হতো তোমইতে। একদিকে দিদিমণি পড়িয়ে চলেছেন আর ওদিকে ক্লাসে কারো কারো একটুও মন নেই পড়ায়, এমনটা হতে পারতো না কিছুতেই। ক্লাস 1-এর ছেলেমেয়েরা অবশ্য স্বাধীনভাবে পড়াশোনা করবার মতো বড় হয়নি তখনও, তবু ওরাও যে যার ইচ্ছে মতো বিষয় বেছে নিয়ে পড়া শুরু করতে পারত। কেউ হয়তো অক্ষর লিখছে, কেউ ছবি আঁকছে, কেউ ব্যায়াম করছে। তত্ত্বচানের পাশের মেয়েটি ইতিমধ্যে সমস্ত অক্ষর শিখে ফেলেছে। সে তখন অক্ষরগুলি নিজের খাতায় লিখে রাখছিল। এইসব তত্ত্বচানের কাছে এতই নতুন লাগছিল যে ওর বেশ ভয় ভয় করছিল, ঠিক বুঝতে পারছিল না যে কি করবে। একসময় তত্ত্বচান দেখল যে ওর পেছনে যে ছেলেটি বসেছিল সে উঠে দাঁড়িয়ে খাতা নিয়ে ব্ল্যাক বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে। দিদিমণিকে বোধহয় কিছু একটা দেখাতে চাইছিল। ব্ল্যাকবোর্ডের পাশে রাখা একটা ডেস্কে বসে দিদিমণি আরেকজনকে কি যেন বোঝাচ্ছিলেন। দু হাতের ভিতরে চিবুকটা গুজে তত্ত্বচান দিদিমণির দিকে এগিয়ে যাওয়া ছেলেটিকে দেখতে লাগলো। ছেলেটি পা টেনে টেনে হাঁটছিল আর ওর শরীরটা লগবগ করতে করতে এগোচ্ছিল। তত্ত্বচান প্রথমটায় ভাবছিল ছেলেটি বুঝি এমনি এমনি ওভাবে হাঁটছে,
কিন্তু খানিক বাদেই বুঝতে পারল যে ও আসলে অন্য কোনোভাবে হাঁটতে পারে না। ছেলেটি ওর জায়গায় ফিরে আসা পর্যন্ত তত্ত্বচান ওকে দেখতে লাগলো। দুজনের চোখাচোখি হতে ছেলেটি একটু হাসলো, তত্ত্বচানও অমনি একটু হাসলো। নিজের জায়গায় বসতে ছেলেটির অনেকটা সময় লাগলো। অন্যদের যতটা সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময়। তত্ত্বচান ঘাড় ঘুরিয়ে বলল, তুমি ওভাবে হাঁটো কেন? ছেলেটি ধীরে ধীরে খুব সুন্দরভাবে উত্তর দিল, আমার তো পোলিও হয়েছিল। ওর কথায় একটা বুদ্ধির ঝলক ছিল। পোলিও? তত্ত্বচান এই শব্দটা আগে কখনো শোনেনি। হ্যাঁ, পোলিও, শুধু আমার পায়ে নয়, হাতেও। এই বলে ও ওর হাত দুটো মেলে ধরল। ওর বাঁ হাতের লম্বা লম্বা আঙুলগুলো বেঁকে গিয়েছিল, আর দেখে মনে হচ্ছিল সব বুঝি একসঙ্গে জড়িয়ে রয়েছে। কেউ এটা ঠিক করতে পারে না? তত্ত্বচান চিন্তিত মুখে জানতে চাইল। ছেলেটি কোনো উত্তর দিল না। তত্ত্বচানের তখন খুব খারাপ লাগলো, মনে হলো কথাটা জিজ্ঞাসা না করলেই হতো। ছেলেটি অবশ্য হাসি মুখে ওকে বলল, আমার নাম ইয়াসুয়াকি ইয়ামামোতো, তোমার? তত্ত্বচান ওর খুশি ভাব দেখে নিজেও খুশি হয়ে উঠল, বলল, আমি তত্ত্বচান। এইভাবে তত্ত্বচান আর ইয়াসুয়াকি ইয়ামামোতো বন্ধু হয়ে গেল। সূর্যের তাপে ট্রেনের কামরার ভেতরটা গরম হয়ে গিয়েছিল। কে যেন একটা জানালা খুলে দিল। বসন্তের ঝরঝরে বাতাস গাড়ির ভেতরে ঢুকে ওদের চুলের ভেতর দিয়ে খেলে গেল। তমইতে তত্ত্বচানের প্রথম দিনটা এভাবেই শুরু হয়েছিল। সাগর থেকে পাহাড় থেকে। তারপরে এলো সাগর থেকে পাহাড় থেকের সময়, মানে দুপুরবেলার খাওয়া দাওয়ার সময়। কখন থেকে যে তত্ত্বচান এই সময়টার জন্য অপেক্ষা করে বসে আছে। হেডমাস্টার মশাইয়ের ভাষায় সাগর থেকে পাহাড় থেকের মানে হলো প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। টিফিন বক্সে কেবল ভাত ভরে দিলে চলবে না, সঙ্গে শাক, সবজি, মাছ বা মাংসও দিতে হবে। শিশুকে পুষ্টিকর খাবার দিন। আপনার ছেলে মেয়েকে সব ধরনের খাবার খেতে শেখান। এইসব বাঁধা বলির বদলে বাবা মাকে সাগর থেকে পাহাড় থেকের কথাটা বুঝিয়ে বলা কত সহজ। সাগর থেকের মানে কোনো সামুদ্রিক খাবার, যেমন মাছ, কাঁকড়া বা চিংড়ি, কিংবা সয়া সস আর মিষ্টি সাকে, জাপানি মদ দিয়ে রান্না করা সাকুদানি। পাহাড় থেকে মানে পাহাড় থেকের মানে শাক, সবজি, মুরগি, শুয়োরের মাংস, এইসব। মায়ের কিন্তু এই সাগর থেকে পাহাড় থেকের কথাটা খুব পছন্দ হয়েছিল। আর কেউ কি এমন জরুরি কথা এত সহজ করে বুঝিয়ে দিতে পারতেন? মজার ব্যাপার হলো, এই নিয়ম মেনে চলতে গিয়ে টিফিন তৈরির কাজটাও যেন সহজ হয়ে গিয়েছিল। হেডমাস্টার মশাই তো বলেই দিয়েছিলেন, কি দি করে খুব বেশি মাথা ঘামাতে হবে না। পাহাড় থেকে মানে একটা ওমলেটও হতে পারে, বা কিনপিরা গাবো, মশলা দেয়া বার্কড শাক। সাগর থেকে হতে পারে শুকনো বনিত, আরও সহজ সামুদ্রিক আগাছা, নড়ি আর প্লামের আচার। যেদিন তত্ত্বচান এই স্কুলে ভর্তি হতে এসেছিল, সেদিনও যেমন হেডমাস্টার মশাইকে সবার টিফিন বাক্স খুলে কি কি আছে দেখাতে হয়েছিল, আজও তেমনি টিফিন বাক্স দেখার পালা শুরু হলো। সাগর থেকে পাহাড় থেকে এনেছো তো? সকলকে একে একে জিজ্ঞেস করতে থাকলেন হেডমাস্টার মশাই। পেছনে পেছনে সাদা এপ্রন পরে 2 হাতে 2টো গামলা নিয়ে চলেছেন ওর স্ত্রী। কারো বাড়ি থেকে হয়তো সাগর থেকে দিতে ভুলে গেছে, তাই দেখে হেডমাস্টার মশাই হেঁকে উঠলেন সাগর বলে। অমনি 1 হাতা চিকুয়া বা মাছের রোল এসে পড়ল সেই টিফিন বক্সে। অথবা কেউ হয়তো পাহাড় থেকে আনেনি। পাহাড় শুনেই হেডমাস্টার মহাশয়ের স্ত্রী সেই টিফিন বক্সে একদলা সয়া সসে ভেজানো আলু সেদ্ধ তুলে দিলেন। তখন কেই বা বলতে যাবে, মাছের রোল আমি খাই না, অথবা ইস অমুকের টিফিনটা কি ভালো, অমুকেরটা কি পচা। সে কথা কি আর কেউ ভাবতে পারবে? তখন সবার মাথায় কেবল একটাই চিন্তা, টিফিন বক্সে সাগর থেকে পাহাড় থেকে দেওয়া হয়েছে তো, ব্যাস তাহলেই হলো। এবার তাহলে খুশি মনে খাবারটা খেয়ে নি। সাগর থেকে পাহাড় থেকের ব্যাপারটা বোঝার পর থেকে তত্ত্বচানের মনে একটাই ভয়,
তাড়াহুড়োর মধ্যে মা সবকিছু ঠিক মতন টিফিন বক্সে ভরে দিয়েছে তো? হেডমাস্টার মশাইয়ের ওর টিফিনটা পছন্দ হবে তো? টিফিন বাক্সটা খুলে আনন্দে নেচে উঠতে ইচ্ছা করলো তত্ত্বচানের। কি চমৎকার খাবার! হলুদ ডিম ভাজা, সবুজ কড়াইশুঁটি, খয়েরি দেনবু আর গোলাপি কড মাছ। এত রং, ঠিক যেন একটা ফুলের বাগান। বাহ, খুব সুন্দর তো। হেডমাস্টার মশাই বললেন। তত্ত্বচানের ভারী আনন্দ হলো। আমার মা খুব ভালো রান্না করে, ও বলল। ও তাই বুঝি? হেডমাস্টার মশাই এবার ওর দিনপুটা দেখিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এটা পাহাড় থেকে এসেছে না সাগর থেকে? তত্ত্বচান ভাবলো খয়েরি মানে কি মাটি, মাটি মানে কি পাহাড়। ও বলল, আমি জানি না। হেডমাস্টার মশাই এবার স্কুলের সকলকে জিজ্ঞাসা করলেন, দেনবু কোথাকার খাবার বলো তো, সাগর না পাহাড়? একটু চুপ করে ভেবে নিয়ে একদল চেঁচিয়ে উঠল, পাহাড় বলে। অন্য দল বলল, সাগর। হেডমাস্টার মশাই বললেন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেনবু আসে সাগর থেকে। কেন? বেশ মোটাসোটা একটা ছেলে জানতে চাইল। গোল করে সাজানো চেয়ারের মধ্যিখানের ফাঁকা জায়গাটাতে দাঁড়িয়ে হেডমাস্টার মশাই কথাটা বুঝিয়ে বললেন, মাছ সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে হালকা করে সেকে তারপর গুঁড়ো করে মশলা মিশিয়ে শুকিয়ে তবেই দেনবু তৈরি হয়। তাই? ছেলেমেয়েরা বলে উঠল। মনে হলো দেনবু তৈরির কথাটা জেনে ওরা বেশ খুশি হয়েছে। তত্ত্বচানের দেনবুটা একটু দেখতে পারে কিনা জানতে চাইল একজন। অবশ্যই, হেডমাস্টার মশাই বললেন। অমনি ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়ল তত্ত্বচানের দেনবুর ওপরে। দেনবু কেমন খাবার তা নিশ্চয়ই অনেকেই জানতো, তবু এত কথার পর সকলেরই তত্ত্বচানের দেনবুটা দেখার ইচ্ছে হচ্ছিল। কেউ আবার দেখতে চাইছিল তত্ত্বচানের দেনবুটা ওদের দেনবুর মতো কিনা। সবাই ওর টিফিন বক্সের উপর ঝুঁকে পড়ায় তত্ত্বচান বেশ ঘাবড়ে গেল। এতজনের নিঃশ্বাসের হাওয়ায় ওর দেনবু আবার উড়ে যাবে না তো? সেদিন খেতে বসে প্রথম দিকে তত্ত্বচানের একটু ভয় ভয় করছিল বটে, কিন্তু পরে সব ঠিক হয়ে গেল। খাবার সময় কত কি না শেখা হলো। দেনবুর কথা, সাগরের কথা, পাহাড়ের কথা। দেনবু যে মাছ দিয়ে তৈরি করা হয় তা জেনে, আর মা যে ওর বাক্সে সাগর থেকে পাহাড় থেকে দিতে ভোলেননি সে কথা ভেবে ওর মন দারুণ খুশি হয়ে উঠল। আর খাবারটা মুখে দেবার পর তো আর কথাই নেই। আহা, মায়ের তৈরি টিফিন কি দারুণ খেতে! ভালো করে চিবিয়ে খাও। এমনিতে তো খেতে শুরু করবার আগে ইতাদাকিমাসু বলার কথা, ইতাদাকিমাসু বলার কথা, অর্থাৎ খেতে পেয়েছি বলে আমি ঈশ্বরকে আমার কৃতজ্ঞতা জানাই। কিন্তু তোমই গাকুয়েনে এই ব্যাপারটা ছিল অন্যরকম। এখানে প্রথমে ছেলেমেয়েরা সকলে মিলে একটা গান গেয়ে নিত। হেডমাস্টার মশাই গান বাজনার মানুষ ছিলেন। ওই খাবার আগে গাইবার গানটা উনি নিজেই লিখেছিলেন। আসলে পুরনো পরিচিত একটা গান, ইংরেজি রো 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 ইয়োর বোট। তার সুরে উনি নিজের মতো করে কিছু কথা বসিয়ে নিয়েছিলেন। তোমইয়ের গানটা ছিল এইরকম, ভালো করে চিবও তুমি, চিবিয়ে চিবিয়ে খাও, ভাত মাছ মাংস ডিম সবটা চিবিয়ে নাও। প্রথমে এই গানটা একবার গেয়ে নিয়ে তারপর সবাই ইতাদাকিমাসু বলে খেতে শুরু করত। রো 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 ইয়োর বোট। গানটার সুরে এমন সুন্দরভাবে কথাগুলো বসে গিয়েছিল যে অনেক দিন পর্যন্ত তোমইয়ের ছেলেমেয়েরা মনে করত ওদের ওই খাবার আগের গানটা বুঝি খুব পুরনো প্রচলিত কোনো গান। হয়তো হেডমাস্টার মশাইয়ের কয়েকটা দাঁত পড়ে গিয়েছিল বলে ওরকম একটা গান উনি বেঁধেছিলেন। কিন্তু আসল কথাটা হলো উনি সবসময় ছেলে মেয়েদের বলতেন ধীরে ধীরে গল্প করতে করতে ভালোবেসে খাবারটা খেতে। বোধহয় সেজন্যই গানটা লিখেছিলেন। গানটা গলা ফাটিয়ে গাইবার পর ইতাদাকিমাসু বলে ওরা সাগর থেকে পাহাড় থেকে ভরা টিফিন বক্স থেকে খেতে শুরু করত। খানিকক্ষণের জন্য হলঘরটায় আর কোনো শব্দ শোনা যেত না। হাঁটতে যাওয়া। দুপুরে খাওয়ার পর বন্ধুদের সঙ্গে তত্ত্বচান বাইরে মাঠে খানিকক্ষণ খেলল। তারপরে ওরা ক্লাসে ফিরে গেল। দিদিমণি ওদের জন্য অপেক্ষা করছিলেন।
সকাল থেকে তোমরা অনেক কাজ করেছো, এখন দুপুরে কি করতে চাও বলো? তত্ত্বচান কিছু ভেবে ওঠার আগেই সবাই একসঙ্গে বলে উঠল, আমরা হাঁটতে যাব। বেশ, চলো। দিদিমণির এই কথা শুনেই বাচ্চারা সব হুড়মুড় করে ক্লাস থেকে বেরিয়ে যেতে লাগলো। বাবা আর রকির সঙ্গে তত্ত্বচান অনেকবার হাঁটতে গেছে, তাই বলে স্কুল থেকে হাঁটতে যাবার কথা কখনো শোনেইনি। তাই ও অবাক হয়ে গেল, কিন্তু হাঁটতে যেতে এত ভালো লাগে যে ওর কথাটা শোনার পর থেকে ও যেন আর দাঁড়িয়েই থাকতে পারছিল না। পরে ও জেনেছিল যে সকালবেলায় যদি কোনো ক্লাস ভালো করে পড়াশোনা করে, যদি দিদিমণির দেওয়া সব কাজই সবাই ঠিকমতো শেষ করতে পারে, তাহলে দুপুরে সাধারণত ওদের হাঁটতে নিয়ে যাওয়া হয়, তা সে ক্লাস 1ই হোক বা ক্লাস 6। ক্লাস 1-এর 9টি ছেলে মেয়ে আর তাদের দিদিমণি সব দল বেঁধে চলল স্কুলের মাঠ পেরিয়ে সরু নদীটার পাশ দিয়ে। নদীর দুধারে মস্ত চেরি গাছ, কদিন আগেই ফুলে ফুলে ঢেকে গিয়েছিল। তারপর মাঠ ভরা হলুদ সর্ষে, যতদূর চোখ যায়। সেই নদীটা এখন শুকিয়ে গেছে, মাঠেও এখন উঁচু বাড়ি আর দোকানের ভিড়, কিন্তু সে সময় জিউগাওকা জায়গাটা কত ফাঁকা ফাঁকা ছিল। আমরা কুহনবুৎসু মন্দির পর্যন্ত যাই, খরগোশ জামা পরা মেয়েটি তত্ত্বচানকে বলল। ওর নাম সাক্কোচান। আগেরবার আমরা ওখানে দিঘিতে একটা সাপ দেখেছিলাম, ও বলল। ওই মন্দিরটার পাশে না একটা কুয়ো আছে, ওখানে একবার আকাশ থেকে একটা উল্কা খসে পড়েছিল। ছেলেমেয়েরা কত কি নিয়ে বকবক করতে করতে হাঁটতে লাগলো। মাথার উপরে নীল আকাশ আর হাওয়ায় প্রজাপতি ওড়াউড়ি। মিনিট 10 হাঁটার পর দিদিমণি একটু দাঁড়ালেন, হলুদ ফুলগুলো দেখিয়ে বললেন, ওগুলো হলো সর্ষে ফুল। ফুল কেন ফোটে তোমরা জানো? তারপর ওদের ফুলের কথা, রেণুর কথা, নলের মতন কেশরের কথা এই সব বুঝিয়ে বললেন। আর ওরা সব মাঠের ধারে উবু হয়ে বসে ফুলগুলো পরীক্ষা করতে লাগলো। প্রজাপতি কেমন করে ফুল ফোটাতে সাহায্য করে সে কথাও বললেন দিদিমণি। সত্যি কত প্রজাপতি তখন থেকে ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছিল। দিদিমণি আবার যখন হাঁটতে শুরু করলেন, তখন ছেলেমেয়েরা ফুল পরীক্ষা করা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। একজন বলল, নল? কই, এগুলো তো বন্দুকের মতো দেখতে নয়। তত্ত্বচানেরও তাই মনে হচ্ছিল। আবার এও বুঝতে পারছিল যে ফুলের রেণু, নলের মতন কেশর এসবই হলো খুবই জরুরি ব্যাপার। আর 10 মিনিট মতো হাঁটার পর ওরা একটা ঘন সবুজ গাছে ঘেরা পার্কের সামনে এসে দাঁড়ালো। কুহনবুৎসু মন্দিরটা ঘিরে রেখেছিল ওই উঁচু উঁচু গাছ। ভিতরে ঢুকে ওরা এদিকে ওদিকে ছড়িয়ে পড়ল। সেই উল্কার কুয়াটা দেখবি? তত্ত্বচানকে সাক্কোচান জিজ্ঞেস করল। তত্ত্বচান তো অমনি ওর পিছনে ছুট লাগালো। কুয়োর পাঁচিলটা ওদের বুক পর্যন্ত, ঠিক যেন পাথর দিয়ে তৈরি। ওপরে একটা কাঠের ঢাকনা, সেটা সরিয়ে ওরা ভিতরে উকি দিয়ে দেখলো শুধু ঘন অন্ধকার। তত্ত্বচানের মনে হলো নিচে একটা সিমেন্টের দলা রাখা আছে বুঝি। ঝকঝকে তারাটা, সেই উল্কাটা তাহলে গেল কোথায়? ও তো ভেবেছিল সেটাকে দেখা যাবে। অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পর ও সাক্কোচানকে জিজ্ঞেস করলো, তুই তারাটাকে দেখেছিস? সাক্কোচান মাথা নাড়ল। একদিনও দেখিনি। তত্ত্বচান ভাবছিল তারাটা জ্বলজ্বল করছে না কেন। অনেক ভাবার পর ও বলল, তারাটা বোধহয় এখন ঘুমিয়ে আছে। সাক্কোচান ওর বড় বড় চোখ দুটো আরো বড় বড় করে বলল, তারারা ঘুমোয় বুঝি? আমার মনে হয় ওরা নিশ্চয়ই দিনে ঘুমোয় আর রাতে জেগে উঠে জল করে জ্বলে। তত্ত্বচান তাড়াতাড়ি একটা উত্তর দিয়ে দিল, কারণ আসলে ও তারাদের ঘুমের ব্যাপারটা ঠিক ভালো মতো জানতো না। তারপর ছেলেমেয়েরা একসঙ্গে জড়ো হয়ে মন্দিরের আশপাশটা ঘুরে দেখতে লাগলো। দরজার দুই ধারে ভুঁড়িওয়ালা 2 দেবতার মূর্তি দেখে ওদের হাসি আর থামছিল না। ভিতরে আধো অন্ধকারে বসেছেন বুদ্ধদেব, ধ্যানমগ্ন। ভুঁড়িওয়ালা দেবতারা ওকে পাহারা দিচ্ছিলেন। পাথরের ওপরে একটা মস্ত পায়ের ছাপ। বাচ্চারা সবাই তার উপরে একবার করে নিজেদের পা রাখলো। ওটা নাকি তেঙ্গু নামে একটা লম্বা নাকওয়ালা জিনের পায়ের ছাপ। ছোট্ট দিঘিটায় লোকজন নিকো চড়ে বেড়াচ্ছিল। ওরা তাদের এই যে
বলে হাত নেড়ে ডাকাডাকি করল। মন্দির চত্বরে একটা গোরস্থানও ছিল। ওরা কালো চকচকে পাথর কুড়িয়ে নিয়ে সেখানে প্রাণ ভরে এক্কা দোক্কা খেলল। তত্ত্বচানের কাছে সবকিছুই নতুন, সবেতেই ওর দারুণ মজা। এবার আমাদের ফিরতে হবে। সূর্য ডোবার মুখে দিদিমণি ওদের ডাক দিলেন। ছেলেমেয়েরা চেরি গাছ আর সর্ষের ক্ষেত পেরিয়ে স্কুলের দিকে চলল। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বুঝতেই পারল না কখন খেলা আর পড়া থেকে ছুটির ফাঁকে ফাঁকে ওরা ইতিহাস, বিজ্ঞান, বিশেষ করে প্রাণী বিজ্ঞান সম্পর্কে কত কি জরুরি পাঠ নিয়ে ফেলল। তত্ত্বচানের তো ইতিমধ্যে ক্লাসের সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। মনে হচ্ছিল যেন ওদের কত কাল ধরে চেনে। কাল আবার হাঁটতে যাব, চল। ফেরার পথে ও চিৎকার করে সবাইকে বলল। সবাই বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে আবার। লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে ওরা স্কুলে ফিরে চলল। প্রজাপতিরা ব্যস্ত হয়ে ওড়াউড়ি করছিল। হাওয়ায় পাখির গান ভেসে আসছিল। তত্ত্বচানের মনটা তখন আনন্দে ভরে উঠেছিল।